হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আমরা ডিসকাশন করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে সিভিপি অ্যানালিসিস, কস্ট ভলিউম অ্যানালিসিস। যে চ্যাপ্টারটা রয়েছে সিভিপি অ্যানালিসিস, সেই চ্যাপ্টারের কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব তোমাদের সঙ্গে। প্লাস যে প্রিভিয়াস ইয়ারে যে প্রবলেমগুলো এসছিল সেই প্রবলেমগুলো তোমাদের সঙ্গে, প্রবলেমের সলিউশন এবং কোশ্চেনগুলো কী ছিল সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব এই ভিডিওতে। তো সবার প্রথম আমি জাস্ট কয়েকটা নর্মাল সামস সিভিপি অ্যানালিসিস থেকে তুলে নিয়েছি, বেসিক কিছু সামস, যাতে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং চ্যাপ্টারটার সম্বন্ধে তোমাদের অলরেডি হয়ে রয়েছে, সেই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য। মানে তোমরা অনেক দিন আগে হয়তো করেছো, এখন যারা কিছুদিন ডিট্যাচ ছিলে তাদের জন্য এই প্রথম অংশটা জেনে নেওয়া খুব ইম্পর্টেন্ট। আর এরপরে আরও যদি এক্সট্রা কিছু শেখার হয় সিভিপি অ্যানালিসিস থেকে, সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যদি চ্যানেলের প্লেলিস্টে সিভিপি অ্যানালিসিসের বলে লেখো, সেখানে দেখবে সিভিপি অ্যানালিসিসের অনেক ভিডিও দেওয়া আছে। সেগুলো বড় বড় অঙ্কগুলো যেগুলো থাকে, লেন্দি সামসগুলো, সেগুলোর ভিডিও তোমাদের অলরেডি দেওয়া আছে। এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামসের জন্য যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোকে একবার ডিসকাস করে দিচ্ছি তোমাদের সঙ্গে। তো সবার ফার্স্ট যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা একবার দেখে নাও। সবার ফার্স্ট যেটা আমরা নিয়েছি বলছে, ইফ সেলস আর 90,000, ভেরিয়েবল কস্ট টু সেলস ইজ 75%, কন্ট্রিবিউশন ইজ। তো কন্ট্রিবিউশনটা কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো সবার প্রথম সিভিপি অ্যানালিসিসের একটা ছোট্ট অংশ আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। তো সবার প্রথম সিভিপি অ্যানালিসিসে আমরা যেটা থাকে সেটা হচ্ছে সেলস থেকে আমরা যেটা লেস করি সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। সেল থেকে আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করে যে ব্যালেন্সটা পাই সেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন থেকে আমরা যেটা লেস করি সেটা হচ্ছে ফিক্সড কস্ট। মাইনাস করার পর যেটা আমাদের পড়ে থাকে সেটাকে আমরা বলি প্রফিট। তো এখানে আমরা একটু সিম্পল লজিকে বুঝবো। সাপোজ আমার সেল হয়েছে 100 টাকা, এবার আমার ভেরিয়েবল কস্ট হচ্ছে 70 টাকা। আমার ভেরিয়েবল কস্ট কত? 70 টাকা। তাহলে কন্ট্রিবিউশন দাঁড়াবে কত? 30 টাকা। দ্যাট মিনস আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, দ্যাট ইজ আমার কন্ট্রিবিউশনটা হচ্ছে 30%। এই প্রশ্ন থেকে আমি বলতে পারি আমার কন্ট্রিবিউশন হচ্ছে 30%, বা পিভি রেশিও যেটা রয়েছে, কন্ট্রিবিউশন বাই সেলস রেশিও, সেটা হচ্ছে আমার 30%। যদি কন্ট্রিবিউশন 30% হয় তাহলে মনে রাখবে ভেরিয়েবল কস্ট হচ্ছে 70%। এখানে কন্ট্রিবিউশন 30%, তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে 70%। ঠিক এই জিনিসটাও যদি আমরা উল্টো করে কোনো সময় দেওয়া থাকে তাহলে আমরা সেই জিনিসটার থেকেও কিন্তু কন্ট্রিবিউশন বার করতে পারি। এবার যদি আমি উল্টো ঘুরিয়ে বলি যে ভেরিয়েবল কস্ট রেশিও হচ্ছে 70%, তাহলে কন্ট্রিবিউশন রেশিও বা পিভি রেশিওটা কত? সেক্ষেত্রে কন্ট্রিবিউশন রেশিও হবে বাকি 30%টা। যেহেতু সেল হচ্ছে আমাদের 100, ভেরিয়েবল কস্ট 70, তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি এখানে আমার কন্ট্রিবিউশন রেশিও ইন টার্মস অফ পার্সেন্টেজ সেটা হচ্ছে 30%। 70% হচ্ছে ভেরিয়েবল কস্ট যদি হয়, সেক্ষেত্রে কন্ট্রিবিউশন রেশিও বা পিভি রেশিও আমার যেটা হবে সেটা হচ্ছে 30%। ঠিক এই কনসেপ্টটা তোমরা যদি মাথায় রাখো তাহলে অনেক প্রবলেমের কিন্তু সলিউশন খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। যেমন আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি সেই প্রশ্নটা সম্বন্ধে একবার দেখে নেওয়া যাক। বলছে, ইফ সেলস আর ₹90,000, ভেরিয়েবল কস্ট টু সেলস ইজ 75%। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও হচ্ছে 75%, তাহলে কন্ট্রিবিউশন কত? তাহলে আমি বলতে পারি ভেরিয়েবল কস্ট যদি 75% হয় তাহলে কন্ট্রিবিউশন হবে 25%। আমি ডাইরেক্টলি যদি 90,000-এর 25% করি সেক্ষেত্রে আমি কিন্তু কন্ট্রিবিউশন পেয়ে যাব। তাহলে আমরা ডাইরেক্টলি কি করব? 90,000 ইন্টু 25%। তো 90,000 ইন্টু 25% যদি আমরা করি
সেটা হচ্ছে 22,500 টাকা। তো মনে রাখবে তোমাদের যে প্রিলিমস এক্সামস হবে সেই প্রিলিমস এক্সামসে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো এই ক্যালকুলেশন যেগুলো আছে সেগুলো কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া তুমি বাড়িতে প্র্যাকটিস করলে তোমার কিন্তু এক্সাম হলে সলভ করতে অনেক বেশি ইজি হবে, তাড়াতাড়ি করতে পারবে। এখন থেকে সেই প্র্যাকটিসটা শুরু করে দাও। তাহলে কন্ট্রিবিউশন কত হচ্ছে? 22,500 টাকা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্নে আসি। সেকেন্ড প্রশ্নে আমাকে বলছে সেলস হচ্ছে 1.5 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 50,000 টাকা, কম্পিউট পিভি রেশিও। সেলস 1.5 লাখ, ভেরিয়েবল কস্ট 50,000, কম্পিউট পিভি রেশিও। তো পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে আমার জানতে হবে কন্ট্রিবিউশন কত। তাহলে সেল 1.5 লাখ, ভেরিয়েবল কস্ট হচ্ছে 50,000, তাহলে 1.5 লাখ থেকে যদি 50,000 বাদ দিয়ে দিই 1 লাখ টাকা হচ্ছে আমার কন্ট্রিবিউশন। সেলস আমার 1.5 লাখ টাকা মাল্টিপ্লাই বাই 100, যদি এটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের আসে 66.67%। তো এখানে পিভি রেশিও হচ্ছে 66.67%। নেক্সট প্রশ্নে আসি। পরের প্রশ্নটা আমাকে বলেছে কন্ট্রিবিউশন ইজ 3 লাখ, সেলস হচ্ছে 15 লাখ, কম্পিউট পিভি রেশিও। তো কন্ট্রিবিউশন দেওয়া সেলস দেওয়া জাস্ট ইয়ে করে নেবে। তো কন্ট্রিবিউশন হচ্ছে 3 লাখ ডিভাইডেড বাই সেলস হচ্ছে 15 লাখ ইন্টু 100, তাহলে 0 0 কেটে দাও, 5টা শূন্য উপরে কেটে গেল, নিচে 5টা শূন্য কেটে গেল, তাহলে 3 দিয়ে 15কে কাটলে 5, তাহলে 5 দিয়ে 100কে কাটলে 20, তাহলে 20% হচ্ছে আমাদের পিভি রেশিও বা কন্ট্রিবিউশন টু সেলস রেশিও। পিভি রেশিওকে আমরা কন্ট্রিবিউশন টু সেলস রেশিও বলতে পারি। নেক্সট তার পরের প্রশ্নে চলে আসি। তার পরের প্রশ্ন আমাকে বলেছে ভেরিয়েবল কস্ট টু সেলস রেশিও হচ্ছে 40%, তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে কত? 40%। কম্পিউট পিভি রেশিও। পিভি মানে কি? আমাদের কন্ট্রিবিউশন রেশিও। ভেরিয়েবল কস্ট যদি 40% হয় তাহলে পিভি অর কন্ট্রিবিউশন রেশিও কত হবে? কন্ট্রিবিউশন রেশিও ইকুয়াল টু 60%। একদম খুব ইজি ক্যালকুলেশন। ভেরিয়েবল কস্ট 40%, তাহলে পিভি রেশিও বা কন্ট্রিবিউশন হবে 60%। বাকি অংশটা ডাইরেক্ট 100 থেকে 40% বাদ দিয়ে দাও, তো বাকি যেটা পড়ে থাকবে সেটাই আমাদের পিভি রেশিও। এখানে যদি জাস্ট ঘুরিয়ে দিত আমাদেরকে, বলে দিত পিভি রেশিও বলে দিয়েছে, ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে বলতো, সেক্ষেত্রে আমরাও জাস্ট 100 থেকে কন্ট্রিবিউশনটাকে মাইনাস করে বাকিটা বের করে নিতাম। জাস্ট নিচে যখন তোমাদের একটু আগে শেখালাম সেইভাবেই আমাদের করতে হতো। জাস্ট খুব বেসিক সামস এগুলো। এবার এইগুলো করলে কি হবে? তোমাদের এক্সামের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করতে তোমাদের ইজি হয়ে যাবে। এবার আর একটা ইজি সামস আমরা নিয়েছি, সেটা কি? ফিক্সড কস্ট ইজ ₹30,000, পিভি রেশিও হচ্ছে 20%, কম্পিউট ব্রেক ইভেন পয়েন্ট। তো এখানে বিইপি বের করতে বলেছে। বিইপির জন্য বিইপির ফর্মুলা কি? ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা কি আমাদের সেটা জানতে হবে। বিইপির ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও যদি আমরা করি তাহলে ব্রেক ইভেন পয়েন্টের পেয়ে যাব। তো ফিক্সড কস্ট কত আমার? ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 30,000 ডিভাইডেড বাই 20%, তাহলে এখানে আসছে আমাদের 1.5 লাখ টাকা। তো ব্রেক ইভেন পয়েন্ট কোথায় হবে? না 1.5 লাখ টাকায়। 1.5 লাখ টাকায় ব্রেক ইভেন পয়েন্ট, দ্যাট ইজ মানে যেখানে যে পয়েন্টে নো লস নো গেইন সিচুয়েশনটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি। এই 1.5 লাখ টাকা হচ্ছে সেই পয়েন্টটা। 1.5 লাখ টাকায় না কোনো প্রফিট হবে না কোনো কোম্পানির লস হবে। তাহলে এটাও একবার তোমাদেরকে আমি ব্রেক করে দেখিয়ে দিই। তো আমার জানি ব্রেক ইভেন সেলসটা হচ্ছে আমাদের 1.5 লাখ টাকা। সেকেন্ড, এখান থেকে আমরা ফার্স্ট যেটা মাইনাস করব সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো এখানে আমার পিভি রেশিও বলেছে। পিভি মিনস কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন হচ্ছে 20%, তার মানে আমার ভেরিয়েবল কস্ট কত? বাকি 80%। তো আমি এখানে লেস করছি ভেরিয়েবল কস্ট, সেটা হচ্ছে আমার 80%। তো 1.5 লাখের 80% যদি আমরা করি সেক্ষেত্রে আসবে 1,20,000। মাইনাস করে দিলে আমার 30,000 কন্ট্রিবিউশন। এর থেকে আমি লেস করি ফিক্সড কস্ট। এখানে ফিক্সড কস্ট দিয়ে দিচ্ছে আমার 30,000। তো আমার কোনো প্রফিট নেই। তো এই পয়েন্টটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট।
তো ব্রেক ইভেন পয়েন্ট আমরা বার করা শিখলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসেছিল সেই প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করা শেখাবো। তো সবার প্রথম যে ইয়ারটা আমরা ধরছি সেটা হচ্ছে 2019 সালের অ্যাডভার্টাইজমেন্ট এবং 20 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই 2020 সালের পরীক্ষাটার 2020 সেই সালের যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার ফার্স্ট যে প্রশ্নটা একটা 162তে এসেছিল সেটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল 60,000, ডাইরেক্ট ওয়েজেস 30,000, ফিক্সড ওভারহেড 30,000, ভেরিয়েবল ওভারহেড 10,000, সেলস হচ্ছে 2 লাখ টাকা। নাও ব্রেক ইভেন পয়েন্ট ইজ, তো এখানে আমাকে বের করতে বলেছে ব্রেক ইভেন পয়েন্টটা কোথায়। তো অ্যামাউন্টে বের করতে হবে। তো আমাকে ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা কি সেটা আগে ভালো করে জানতে হবে। ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। পিভি রেশিও, তো এখানে আমি ফিক্সড কস্ট বা ফিক্সড ওভারহেডটা বলে দেওয়া আছে, দ্যাট ইজ 30,000। একটা আমি ডেটা পেয়ে গেলাম। সেকেন্ড যে ডেটাটা আমার দরকার সেই ডেটাটা হচ্ছে আমার পিভি রেশিও বা কন্ট্রিবিউশন রেশিওটা দরকার। তো কন্ট্রিবিউশন রেশিও বার করতে হলে আমাকে কি করতে হবে না, সেল থেকে ভেরিয়েবল কস্টগুলো বাদ দিতে হবে। তো এখানে কি কি ভেরিয়েবল কস্ট রয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথম ভেরিয়েবল কস্ট হচ্ছে 60,000, ডাইরেক্ট মেটেরিয়াল 60, ডাইরেক্ট ওয়েজেস 30,000 অ্যান্ড ভেরিয়েবল ওভারহেড হয়েছে 10,000। তাহলে 60, 30, 90 আর 10 যোগ করলে হচ্ছে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা আমার ভেরিয়েবল কস্ট। সেলস রয়েছে 2 লাখ, তো 2 লাখ থেকে আমি যদি 1 লাখ বাদ দিয়ে দিই তাহলে কন্ট্রিবিউশন হচ্ছে 1 লাখ টাকা। তো কন্ট্রিবিউশন পাওয়া গেল, আর সেলসও আমি এখানে জানি 2 লাখ টাকা রয়েছে। তো 1 লাখ বাই 2 লাখ করবো। তো 1 লাখ বাই 2 লাখ করলে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 50%। তো প্রথম 162 যে প্রশ্নটা আছে তার পিভি রেশিও আমাকে বের করতে হবে। কন্ট্রিবিউশন আমি বের করলাম 1 লাখ টাকা, সেল আমাদের 2 লাখ টাকা, মাল্টিপ্লাই হয় 100 করলে আমার 50%। তো বিপি যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমার দেওয়া আছে 30,000 ডিভাইডেড বাই 50% যদি করি তাহলে আমার আসছে 60,000। তো 60,000 টাকা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, যেটা উত্তরেও কিন্তু আমাদের সেম জিনিস দেওয়া ছিল 60,000। এরপরে আরও একটা প্রশ্ন আমি দেখে নিই, যেখানে আমাকে বলছে সেলস হচ্ছে 1 লাখ টাকা, প্রফিট হচ্ছে 10,000 টাকা। এটা 166-এ ছিল। সেল 1 লাখ, প্রফিট 10,000, ভেরিয়েবল কস্ট হচ্ছে 70%। তো ভেরিয়েবল কস্ট 70% হলে পিভি রেশিও আমার 30% হবে। নাও পিভি রেশিও এস আমাকে বের করতে হয়েছে। ভেরিয়েবল কস্ট 70%, তাহলে আমার পিভি রেশিও কত, 30%। সিম্পল অ্যান্সার। খুব তাড়াতাড়ি তোমাকে কিন্তু এই জিনিসগুলোকে বুঝে নিতে হবে। তো এরপরে আমি আরও একখানা ইয়ারে চলে আসছি। নেক্সট যে ইয়ারটা আমাদের রয়েছে, নেক্সট ইয়ারটা আমাদের 2022 সালে সম্ভবত পরীক্ষা, 2022 সালের পরীক্ষা হয়েছিল। সেই 2022 সালের পরীক্ষার প্রশ্ন, 2022 সালে যে প্রশ্নের পরীক্ষাটা হয়েছিল সেক্ষেত্রে কি কি ছিল সেটা একবার দেখে নেওয়া যাক। তো সিভিপি অ্যানালিসিসের 102 নম্বরে একটা প্রশ্ন ছিল। তো কি ছিল সেটা একবার দেখে নাও। দ্য প্রফিট ভলিউম রেশিও ইন মার্জিনাল কস্টিং ক্যান বি ইমপ্রুভ বাই, তো পিভি রেশিওকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো পিভি রেশিও সবার আগে ফর্মুলাটা তোমাকে কিন্তু জানতে হবে। পিভি রেশিওর ফর্মুলা কি? পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস। তো পিভি রেশিওকে আমাকে যদি বাড়াতে হয়, সাপোজ 30% আছে, সেখান থেকে এটাকে আমি বাড়িয়ে 40% করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো সবার প্রথম আমাকে যেটা করতে হবে সেটা কন্ট্রিবিউশন বাড়াতে হবে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশনটা বাড়াতে হবে। যদি কন্ট্রিবিউশন আমি বাড়াই সেক্ষেত্রে কিন্তু আমার পিভি রেশিও বাড়বে। এবার কন্ট্রিবিউশন কিভাবে পাওয়া যায় না, কন্ট্রিবিউশন আমরা পাই সেল থেকে ভেরিয়েবল কস্টকে বাদ দিয়ে। তো আমাকে যেটা করতে হবে, ইদার সেল বাড়াতে হবে অথবা ভেরিয়েবল কস্টকে কি করতে হবে, কমাতে হবে। সেল বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমার সেলকে বাড়াতে হবে, আর ভেরিয়েবল কস্টকে কী করতে হবে, কমাতে হবে। বা সেলিং প্রাইস, আমার যে সেলিং প্রাইস রয়েছে সেলিং প্রাইসকে যদি আমি বাড়িয়ে দিই, আর একটা হতে পারে
সেটা হচ্ছে আমি যদি সেলিং প্রাইস বাড়াতে পারি, 5 টাকা বিক্রি করছিলাম এখন যদি আমি 7 টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে আমার ভেরিয়েবল কস্টটা সেম রইল। সাপোজ আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিই। আগে আমি 5 টাকা সেল করলে 3 টাকা আমার ভেরিয়েবল কস্ট হতো, তো 2 টাকা আমার কন্ট্রিবিউশন হতো। এবার আমি সাপোজ এখন 7 টাকা সেলিং প্রাইস করেছি, 2 টাকা বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার ভেরিয়েবল কস্ট 3 টাকা আছে, সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে আমি যদি পিভি রেশিওকে ইমপ্রুভ করতে হই, দ্যাট ইজ কন্ট্রিবিউশনকে আমাকে বাড়াতে হবে। সবার ফার্স্ট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস যেটা রয়েছে, সেলিং প্রাইসকে আমি বাড়াতে হবে। অথবা আর একটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের যে ভেরিয়েবল কস্ট রয়েছে সেইটাকে কমাতে হবে। তাহলে আমি পিভি রেশিওকে ইমপ্রুভ করতে গেলে দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে সেলিং প্রাইস বাড়ানো, সেকেন্ড হচ্ছে ভেরিয়েবল কস্টকে কমানো। এইবার আমরা অপশনস কি দিয়েছিল সেটা দেখে নেওয়া যাক। তো এখানে আমাকে যে অপশনসগুলো দিয়েছিল, ফার্স্ট অপশন ছিল ইনক্রিজিং সেলিং প্রাইস, ইনক্রিজিং ভেরিয়েবল কস্ট, লোয়ারিং ফিক্সড কস্ট, ডিক্রিজিং সেলিং প্রাইস। তো এখানে আমাকে দু রকম, ফার্স্ট ইনক্রিজিং সেলিং প্রাইস করলে আমার পিভি রেশিও কিন্তু ইমপ্রুভ হবে। আর একখানা যদি দেওয়া থাকতো সেক্ষেত্রে আর একটা অপশন হতে পারতো, সেটা হচ্ছে ডিক্রিজিং ভেরিয়েবল কস্ট। এখানে আমাকে উল্টোটা দিয়েছে, ইনক্রিজিং ভেরিয়েবল কস্ট। তো কারেক্ট অ্যান্সারটা হবে আমার কিন্তু ইনক্রিজিং সেলিং প্রাইস। সেলিং প্রাইস যদি ইনক্রিজ করি সেক্ষেত্রেই আমার কিন্তু পিভি রেশিও ইমপ্রুভ করবে। তো আরও একটা প্রশ্ন সেই বছরেই ছিল, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ইন মার্জিনাল কস্টিং ইজ অলসো নোন অ্যাজ। তো কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা অন্যভাবে মার্জিনাল ইনকাম বলেও ডিনোট করে থাকি। তো কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা আর একটা যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে মার্জিনাল ইনকাম। তো এই দুটো প্রশ্ন সেই বছর এসেছিল। এবার আমরা আর একটা বছরের প্রবলেম দেখে নিচ্ছি। এবারে 2021 সালের একটা প্রবলেম তোমাদের সঙ্গে দেখাচ্ছি। 97 নাম্বার ইয়েতে ছিল, যেখানে আমাকে বলছে টু অবটেন ব্রেক ইভেন পয়েন্ট ইন রুপি সেলস ভ্যালু। তো ব্রেক ইভেন পয়েন্টটা আমাকে রুপিজে বের করতে বলছে। টোটাল কস্ট আর ডিভাইডেড বাই, তো ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা কি? তো ব্রেক ইভেন পয়েন্টের দুটো ফর্মুলা রয়েছে, একটা ইউনিটসে বের করার জন্য, ইউনিটসে যদি বের করতে হয় সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, এফসি বাই সিপিইউ। একটা ফর্মুলা রয়েছে এফসি বাই সিপিইউ, কন্ট্রিবিউশন পার ইউনিট, এই একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে এফসি বাই পিভি রেশিও। তো এখানে আমাকে এই ফর্মুলাটা হচ্ছে ইউনিটসে বের করার জন্য, আর এইটা হচ্ছে রুপিজে বের করার জন্য। তা আমাকে জিজ্ঞাসা করে ফিক্সড কস্ট আর ডিভাইডেড বাই পিভি রেশিও। তো এখানে আমার ডি অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা আরও একখানা বছর চলে আসছি। নেক্সট যে ইয়ারটা আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের 2020 সালের অ্যাডভার্টাইজমেন্টের পরীক্ষা ছিল। সেখানে আমাকে যেটা প্রশ্নটা দিয়েছিল 136-এ, সেটা বলছে দ্য ফলোয়িং ফিগার্স রিলেট টু এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন। দিয়ে ইউনিট প্রডিউসটা আমাকে বলে দিয়েছে, টোটাল কস্ট আমাকে বলে দিয়েছে, বলেছিল ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বের করতে। তো এখানে আমাকে দুটো বছরের প্রোডাকশান বলে দিয়েছে এবং তার টোটাল কস্ট বলে দিয়েছে। সেখান থেকে আমাকে বলেছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতে। যদি এই ধরনের প্রশ্ন দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে তোমরা যে ফর্মুলাটা ইউজ করবে সেটা হচ্ছে চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রোডাকশন। এই ফর্মুলাটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট ভিসিপিইউ কিন্তু ক্যালকুলেট করতে পারবে। তো এখানে সবার প্রথম আমার টোটাল কস্ট কত আছে সেটা দেখে নেওয়া যাক। চেঞ্জ কত হয়েছে না, প্রথম ইয়েতে ছিল 20,000 টাকা খরচ হয়েছে, সেকেন্ড আমার খরচ হয়েছিল 60,000 টাকা।
তো টোটাল কস্টের চেঞ্জ হয়েছে 40,000 টাকা। তো কস্টের চেঞ্জ হচ্ছে আমার 40,000 ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রোডাকশন। তো প্রোডাকশন আমার কত বেড়েছে না 4 থেকে 14,000 হয়ে গেছে। দ্যাট মিনস 10,000 ইউনিট আমার কিন্তু প্রোডাকশন বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমার ডিভাইডেড বাই 10,000 করলে আসছে ₹4। তো 4 টাকা কিন্তু আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো সেটাই আমাদের কিন্তু এখানে দেওয়া ছিল, ভেরিয়েবল কস্ট কত 4 টাকা পার ইউনিট। নেক্সট আমাদের আর একটা প্রশ্ন এসেছিল 142-তে, আ কোম্পানি হ্যাজ ফিক্সড কস্ট 90,000 উইথ এ সেল অফ 30,000 অ্যান্ড প্রফিট অফ 60,000, দ্য পিভি রেশিও ইজ। তো এখানে আমাকে পিভি রেশিও বের করতে হবে। তো পিভি রেশিও যদি বার করতে হয় সেটা আমাকে কী করতে হবে না, এখানে আমাকে জানতে হবে কন্ট্রিবিউশনটা কত। এখানে আমাকে যেটা বলে দিয়েছে সেটা বলে দিয়েছে সেল, ফিক্সড কস্ট আর প্রফিট। এবার আর একটা জিনিস তোমাদেরকে সেই স্ট্রাকচার থেকে আমি তোমাকে বুঝিয়ে দিই। তো কন্ট্রিবিউশন বের করতে হলে আমরা দু রকমভাবে বের করতে পারি। ফার্স্ট, সেল মাইনাস ভেরিয়েবল কস্ট যদি করি, সেল থেকে যদি আমি ভেরিয়েবল কস্ট বাদ দিই সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন পাওয়া যায়। আর এক রকমভাবে আমি করতে পারি, সেটা হচ্ছে ফিক্সড কস্টের সঙ্গে যদি আমি প্রফিটকে যোগ করি সেক্ষেত্রেও কিন্তু আমি কন্ট্রিবিউশন পাবো, সেম কন্ট্রিবিউশন কিন্তু পাবো। কি করতে হবে, দুটো জিনিস, একটা সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দাও, কন্ট্রিবিউশন পাওয়া যাবে, অথবা ফিক্সড কস্টের সঙ্গে প্রফিটকে যোগ করে দাও, তাহলেও কিন্তু আমি কন্ট্রিবিউশন পেয়ে যাব। তাহলে এই প্রশ্নে আমাকে যেটা দিয়েছে, সেখানে আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে ফিক্সড কস্ট বলে দেওয়া আছে, প্রফিট বলে দেওয়া আছে। তো এই প্রশ্নের কন্ট্রিবিউশন কত দাঁড়াচ্ছে না 90 যোগ 60,000, 1.5 লাখ টাকা কন্ট্রিবিউশন। আর পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস। তো সেলস হচ্ছে আমার 3 লাখ টাকা, তার 1.5 লাখ বাই 3 লাখ যদি আমি করি মাল্টিপ্লাই বাই 100 করলে আমার আসে 50%। তো আমার পিভি রেশিও কত 50%, তাহলে 142 আনসার হচ্ছে 50%। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা এই বছরে আরও কিছু প্রশ্ন এসছিল। সে প্রশ্নটা ফার্স্ট যেটা আমাকে বলছে 165-এ ছিল, increase in variable cost without any change in selling price and fixed cost will result in। তো যদি ভেরিয়েবল কস্ট কি হচ্ছে আমার বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে এবার সেলিং প্রাইস অ্যান্ড ফিক্সড কস্টে কিন্তু এনি চেঞ্জ ইন সেলিং প্রাইস অ্যান্ড ফিক্সড কস্ট উইল রেজাল্ট ইন। তো ভেরিয়েবল কস্ট বাড়ছে। তো আমি যদি একটা সিম্পল সামস দিয়ে বুঝি সেক্ষেত্রে হচ্ছে আমার আগে 10 টাকা সেলিং প্রাইস ছিল আর ভেরিয়েবল কস্ট ছিল 5 টাকা, তাহলে আমার কন্ট্রিবিউশন কত ছিল 5 টাকা। এবার আমার নেক্সট সিচুয়েশনে কি হয়েছে না, আমার সেলিং প্রাইস 10 টাকাই রয়ে গেছে, ভেরিয়েবল কস্ট বেড়ে 7 টাকা হয়ে গেছে, সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন কি হয়েছে না কমে 3 টাকা দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমার কমে কি হয়েছে 3 টাকা দাঁড়িয়েছে। এবার আমাকে যেটা জিজ্ঞাসা করেছে কি হবে, ফার্স্ট নো চেঞ্জ ইন পিভি রেশিও, পিভি রেশিওতে কোনো চেঞ্জ হবে না। তো পিভি রেশিওর ফর্মুলাটি কি কন্ট্রিবিউশন বাই সেলস। তাহলে এখানে দেখো আমার কিন্তু কন্ট্রিবিউশনটা কমে গেছে, অবভিয়াসলি তাহলে আমার কন্ট্রিবিউশন রেশিওটা বা পিভি রেশিওটা কমছে। তো প্রথম ইয়েটা ভুল হয়ে গেল। সেকেন্ড যেটা আছে হায়ার বিইপি, বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা কি, বিপির ফর্মুলাটা হচ্ছে আমাদের এফসি বাই পিভি রেশিও, এফসি বাই পিভি রেশিও। তো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তো পিভি রেশিওটা কি হবে না আমাদের পিভি রেশিওটা আমার কিন্তু কমে গেছে আগের থেকে। তো আগে আমার 50% পিভি রেশিও ছিল, 10 টাকা সেলিং প্রাইসে 5 টাকা ভেরিয়েবল কস্ট, 5 টাকা তাহলে কন্ট্রিবিউশন। তাহলে আমি বলতে পারি 50% আগে কন্ট্রিবিউশন ছিল, এখন আমার কন্ট্রিবিউশনটা ভেরিয়েবল কস্ট বেড়ে যাওয়ার জন্য হচ্ছে 30%। তাহলে আমি এই নিউমেরেটরে মানে নিচে যে অংশটা থাকে সেখানে আমি এখন 30% দিয়ে ডিভাইড করছি, আর ফিক্সড কস্টটা আগের মতো সেমই রয়েছে এফসিটা। সেক্ষেত্রে আমার কিন্তু বিপিটা ব্রেক ইভেন পয়েন্ট কী হবে না বেড়ে যাবে, ব্রেক ইভেন পয়েন্ট কী হবে বেড়ে যাবে। তাহলে আমাদের যে কারেক্ট অ্যান্সার যেটা রয়েছে সেটা হচ্ছে হায়ার বিইপি।
হায়ার বিইপি হবে। ইনক্রিজ ইন প্রফিট তো হবে না, ইনক্রিজ ইন পিভি রেশিও কিন্তু হবে না। তো আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে হায়ার বিইপি। এটা হচ্ছে 165 এর অ্যান্সার। এবার 170 নাম্বার প্রবলেমে চলে আসছি, যেখানে আমাকে সেল বলেছিল 1 লাখ, ভেরিয়েবল কস্ট 80,000, ফিক্সড কস্ট 12,000, ব্রেক ইভেন সেলসটা কত। তো এখানে আমাকে ব্রেক ইভেন সেলসটা আমাকে বের করতে বলেছে। তো ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য যে ফর্মুলাটা দরকার সেটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তো ফিক্সড কস্ট জানা আছে, পিভি রেশিও কত না, সেল 1 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 80,000 টাকা। তো তাহলে ভেরিয়েবল কস্ট যদি 80,000 হয় তাহলে 80% হয়ে যাচ্ছে সেলের এগেনস্টে 80% ভেরিয়েবল কস্ট, তাহলে বাকি 20% কিন্তু আমাদের কি কন্ট্রিবিউশন হচ্ছে 20%। 1 লাখ হচ্ছে আমার টোটাল সেল, ভেরিয়েবল কস্ট 80,000, 80,000 মানে 80%, ভেরিয়েবল কস্ট 80%, তাহলে কন্ট্রিবিউশন কত 20%। কন্ট্রিবিউশনই হচ্ছে আমার পিভি রেশিও। তো ফিক্সড কস্ট 12,000 ডিভাইডেড বাই পিভি রেশিও হচ্ছে 20%। তো 12,000 বাই 20% যদি আমি করি সেক্ষেত্রে আমার অ্যান্সার কি দাঁড়ায় 12,000 ইন্টু 5, তাহলে 5 12 60,000 টাকা। তো আমার ব্রেক ইভেন সেলস কত হবে 60,000 টাকা, সেটাই কিন্তু এখানে অ্যান্সারে দেওয়া ছিল। এবার আরও একটা প্রশ্ন সেই বছর এসেছিল, সেটা 181-এ ছিল। সেখানে আমাকে বলেছে মার্জিন অফ সেফটি মিনস, মার্জিন অফ সেফটি মানে কি বোঝো। তো মার্জিন অফ সেফটির ফর্মুলাটা কি সেটা আমাকে জানতে হবে। মার্জিন অফ সেফটির সিম্পল ফর্মুলাটা হচ্ছে টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো এখানে অপশান দেওয়া ছিল টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মার্জিন অফ সেফটি পাই। এছাড়া মার্জিন অফ সেফটি আরও একখানা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে প্রফিট বাই পিভি রেশিও যদি করা হয়, প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও, সেক্ষেত্রেও কিন্তু আমি মার্জিন অফ সেফটির পেতে পারি। তো এখানে আমাদের যে কারেক্ট অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এটা করলেও মার্জিন অফ সেফটি পাওয়া যায়, অথবা প্রফিট বাই পিভি রেশিও করলেও মার্জিন অফ সেফটি পাওয়া যায়। তো এই 5টা প্রশ্ন কিন্তু 2021 সালের ইয়েতে এসেছিল। এরপরে আমরা আরও একটা বছর, সেটা হচ্ছে 2018 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেই এক্সামের আরেকটা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে 158-এ ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ডেফিনেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টের কারেক্ট ডেফিনেশনটা কোনটা সেটা তোমাকে জিজ্ঞাসা করছি। টোটাল প্রফিট মাইনাস টোটাল ইকুয়ালস টু টোটাল কস্ট, টোটাল প্রফিট ইকুয়ালস টোটাল কস্ট। তো এটা একদমই না। টোটাল কন্ট্রিবিউশন ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট। তো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট। ব্রেক ইভেন পয়েন্টে আমাদের কী হয় না, ব্রেক ইভেন পয়েন্টে আমাদের কন্ট্রিবিউশন অ্যান্ড ফিক্সড কস্ট কিন্তু সেম হয়ে যায়। এই জিনিসটাই কিন্তু আমি যখন 5 নাম্বার প্রশ্নটা ফার্স্টের দিকে করিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম, যেখানে তোমার কন্ট্রিবিউশনও 30,000 এসেছিলো, ফিক্সড কস্টও 30,000 এসেছিলো। তো যেখানে এই দুটো ইকুয়াল, কন্ট্রিবিউশন ইকুয়াল টু এফসি হয়, সেই পয়েন্টেই কিন্তু আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হয়ে থাকে। এরপরে আরও দুটো অপশান দেওয়া ছিল, টোটাল কন্ট্রিবিউশন ইকুয়াল টোটাল ওভারহেড, এটা একদমই না। টোটাল ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টোটাল রেভিনিউ, এটাও একদমই হবে না। তো এইগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রবলেমের সলিউশন, এবং যে প্রিভিয়াস ইয়ারের সিবিপি অ্যানালিসিস থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো তোমাদের সঙ্গে কীরকম প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের সিবিপি অ্যানালিসিস থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই রিলেটেড যে ডাউটগুলো রয়েছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং যে এই যে সলিউশন শিটটা আমি আজকে বানিয়েছি, এই যে প্রবলেমগুলো, সেটার ডাউনলোড লিঙ্ক, একটা পিডিএফ লিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করা থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এই পার্টিকুলার যে সলিউশন শিট যেটা আমি প্রথমে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম সলভ করে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর একটা জিনিস, এরপরেও যদি তোমাদের আরও কিছু ডাউট থাকে তোমরা কিন্তু আমাদের আরও ডেসক্রিপশন বক্সে আরও অনেক এই সিবিপি অ্যানালিসিসের ইনডেপথ অ্যানালিসিসের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা আগে ছিল, সেইগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। আরও ইনডেপথে সেইগুলো সেখানে দেওয়া আছে। এটা জাস্ট প্রিলিমসের জন্য এমসিকিউজ করে তোমাদের সঙ্গে শেয়ার করো।
সেখানে কিন্তু ইনডেপথ নলেজের জন্য তোমরা ওই ভিডিওগুলো কিন্তু ইউজ করতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।